আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আমি বলেছিলাম এই চ্যাপ্টার থেকে আপনি শুধুমাত্র 3 ধরনের ম্যাথ করবেন, তাই না? আমরা অলরেডি গত ক্লাস পর্যন্ত 1 ধরনের ম্যাথ শেষ করে ফেলেছি। আজ থেকে ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি কস্ট শীটের উপর কেমনে আমরা ভ্যাট অ্যাপ্লাই করবো, তাই না? কিন্তু আপনি যে অ্যাপ্লাই করবেন তার আগে আপনাকে কি জানতে হবে? কস্ট শীটের কি কি আইটেম গুলো ইনক্লুড করতে হয় সেটা আপনার জানতে হবে না? আসেন তাহলে আমরা সরাসরি একটা ফরম্যাটটা শিখে নিই। আপনি যদি এখানে এই ফরম্যাটটা একটু মনে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি যে কোনো ম্যাথ আপনাকে যেখান থেকে দেওয়া হোক না কেন আপনি করতে পারবেন। আর ফরম্যাটটা আপনি কেমনে মনে রাখবেন? আপনি কি এতগুলো ইন্টি এমনি মনে রাখবেন? দরকার নেই, আমি আপনাকে টেকনিক দিচ্ছি, আপনি মাথায় রাখেন। এদিকে আসেন। প্রথমে যেটা হবে খেয়াল করেন, এটা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস অথবা অথবা র মেটেরিয়ালস দিয়ে 1-1 থাকতে পারে। খেয়াল করেন, এই যে 1-1 যেটা কোনো কিছু থাকে এটা হচ্ছে বিগিনিং। এটা যে কোনো ইয়ার কোন একটা তারিখের যদি 1-1 থাকে, মানে অথবা এমন হতে পারে আপনার ম্যাথ সবসময় এটা ওয়ানটা থাকবে সবসময়, যে জানুয়ারিতে শুরু হয় ম্যাথটা এরকম। এমন হতে পারে ম্যাথ, আপনি ম্যাথ দেখলে বুঝবেন, পুরো ম্যাথ ধরেন 6 এর মধ্যে 2010, তার মানে এই ম্যাথটা কত সালে শুরু হয়? 6 তারিখের শুরুতে। এই যে শুরু এক, এই একটা হচ্ছে ওপেনিং। ওপেনিং স্টক যেটা থাকবে, অর্থাৎ আমার র মেটেরিয়াল যেগুলো আমি প্রারম্ভিক মজুত পণ্য যেটা থাকবে, এটাকে আপনি প্রথমে বসাই দেবেন। এখন এটার সাথে আপনি যদি নতুন কোনো র মেটেরিয়ালস পারচেজ করেন, এটাকে আপনি প্লাস করবেন। প্লাস করার পরে ক্যারিজ ইনওয়ার্ড, যেটাকে আপনি বাংলায় বলে থাকেন আন্তঃপরিবহন, একটা অর্থাৎ কৃত মজুদ যে পণ্যগুলো আছে বা যে র মেটেরিয়াল বা কাঁচামালগুলো আছে, এগুলো আনার জন্য যে একটা আপনার ট্রান্সপোর্টেশন কস্টিং যাবে, আপনি সেটাকে প্লাস করবেন। প্লাস করার পর যে অ্যামাউন্টটা হবে ওখান থেকে আপনি কি কি করবেন দেখেন। এখন আপনি যে প্রোডাক্ট গুলা পারচেজ করছেন বা র মেটেরিয়াল গুলা, এখানে স্যার এগুলো যদি কোনো একটা ডিফেক্ট হয়, কোনো যদি ত্রুটি যুক্ত থাকে, আপনি রাখবেন নাকি রিটার্ন করবেন? অবশ্যই আপনি রিটার্ন করেন। আমি যদি সিম্পলি বলি, আপনি যখন নেট পারচেজ বের করেন, কেমনে বের করেন? পার্সেসের সাথে আনরেকর্ডেড পার্সেস থাকলে আপনি প্লাস করেন, ওই যে ক্রয় অলিখিত ক্রয় মাইনাস রিটার্ন ফেরত মাইনাস ডিসকাউন্ট অ্যালাউন্স বাটা থাকলে মাইনাস করেন না? বরাবর সেম আপনি নেট পার্সেসকে আপনি মনে রাখেন। আপনি যেটা করবেন, র মেটেরিয়ালস থেকে আপনি পার্চেস করছেন, তো ক্যারেজ ইনওয়ার্ডকে আপনি কি করছেন? প্লাস করেন। এর সাথে সাথে কোনো ম্যাটেরিয়াল যদি রিটার্ন করা হয় অথবা যদি পার্চেস ডিসকাউন্ট থাকে মাইনাস করেন। আর কোন একটা অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়ালস, আপনি যখন ম্যাটেরিয়াল যখন কিনে নিয়ে আসেন, আপনি যখন রিসিভ করছেন তখন দেখতে পেলেন অনেকগুলো প্রোডাক্ট ডিফেক্ট হয়ে গেছে বা ত্রুটিযুক্ত বা ড্যামেজড হয়ে গেছে, রাখবেন নাকি রিটার্ন করবেন? এই জন্য আপনি এগুলো মাইনাস করবেন। সেল অর ট্রান্সফার ম্যাটেরিয়ালস, অনেক সময় আমরা ম্যাটেরিয়ালস কি করি, সেলের মধ্যে অথবা যদি ট্রান্সফার করে দিই, এটাকে আপনি মাইনাস করবেন। এরপর যেটা ক্লোজিং র মেটেরিয়ালস, ক্লোজিং র মেটেরিয়ালস এটাকে আপনি এইভাবে থাকতে পারে, র মেটেরিয়ালস দিয়ে 1-1 না দিয়ে এখানে কত থাকবে? 31, 12, 2000 ইয়ার। অর্থাৎ কোন একটা বছরের শেষ মাসের শেষ তারিখ যেটা থাকে, এটাকে আমরা বলি কি? ক্লোজিং র মেটেরিয়াল। এটা আপনাকে সরাসরি ক্লোজিং স্টক বলে থাকতে পারে, অথবা স্যার আমি যেটা র মেটেরিয়াল বলছি এটা আপনাকে এরকমও থাকতে পারে, লাইক স্টক দিয়ে 11 বুঝা গেছে? 11 মানে হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। আমার কথা ঠিক এখানে সেম স্টক দিয়ে আপনার সেম থাকতে পারে, থাকলে এটাকে আপনি ক্লোজিং করবেন। এখন খেয়াল করে এগুলো করার পর যেটা থাকবে, আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা পাই, এটাকে বলে কস্ট অফ মেটেরিয়াল যে কথা, ম্যাটেরিয়ালস ইউজড যে কথা, আর ম্যাটেরিয়ালস কনজিউমড একই কথা। আমরা এরপর যোগ বিয়োগ করার পর যে অ্যামাউন্টটা থাকবে, এটাকে আমরা বলি কি, এখানে ব্যালেন্স করার পর যেটা থাকে এটাকে বলে আমরা র মেটেরিয়ালস কনজিউমড অথবা ইউজ। ফাইন, এটা যদি হয়, যদি আমরা খেয়াল করি, খেয়াল করেন আপনি কস্ট অফ ম্যাটেরিয়াল যেটা পাবেন, এর সাথে যতগুলো ডিরেক্ট থাকবে, দেখেন কি পয়েন্ট, দেখেন ডিরেক্ট লেবার, ডিরেক্ট কথাটি থাকবে। আর যদি ডিরেক্ট নাও থাকে, একটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে প্রোডাক্টিভ ওয়েজেস। এখন আপনি ভাবতে পারেন স্যার ডিরেক্ট জিনিসটাকে, দেখুন স্যার আমরা যখন খরচ বলি, খরচ হচ্ছে মূলত 2 প্রকার, একটা ডিরেক্ট একটা কি ইনডিরেক্ট। ডিরেক্ট মানে কোনগুলা, যে সকল এক্সপেন্স গুলা সরাসরি প্রোডাকশন উৎপাদন এবং পার্সেলের সাথে জড়িত। আপনি যে সকল খরচগুলো সরাসরি উৎপাদন এবং ক্রয়ের সাথে জড়িত, সেগুলোকে আমরা কি বলি? ডিরেক্ট এক্সপেন্স বলি না? তাহলে আপনি কেমন মনে রাখবেন? সবসময় ডিরেক্ট কথাটি থাকবে, একই সাথে আরেকটা ওয়ার্ড থাকবে কি? প্রোডাক্টিভ ওয়েজেস। তো প্রোডাক্টিভ ওয়েজেস কির সাথে কানেক্টেড? প্রোডাকশনের সাথে কানেক্টেড। এটা করার পর আদার ডিরেক্ট এক্সপেন্ডিচার, এটা হচ্ছে প্রাইম কস্ট। ধরেন আপনাকে শুধুমাত্র প্রাইম কস্ট বের করতে বলা হলো, কথার কথা আপনি তো এরকম হবে না, যেহেতু আপনি ভ্যাট করতে হবে, পুরোটা কস্টিং এ বের করতে হবে, এমনি বুঝার জন্য বল। তখন আপনি র মেটেরিয়ালস ইউজড এর সাথে যতগুলো ডিরেক্ট এক্সপেন্স আছে সবগুলো অ্যাড করার পর যে অ্যামাউন্টটা পাবেন, এটাকে বলা হচ্ছে আপনার জন্য কি? প্রাইম কস্ট। এখন প্রাইম কস্টের সাথে
ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্কস ওভারহেড কস্ট। এখানে একটা জিনিস আছে যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে, সেটা আপনি শিখে নেন। ডিরেক্ট হলে আপনি কি করেন, ম্যাটেরিয়ালস ইউজডের সাথে অ্যাড করার পর প্রাইম কস্টের মধ্যে ইনক্লুড হয়ে যায়, তাই না? যদি কখনো ইনডাইরেক্ট কথাটা, আমি আলাদা কথা ইউজ করছি, খেয়াল করেন। আমরা সবাই জানি এখানে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস ওভারহেড কস্ট যে কথা, ফ্যাক্টরি রিলেভেন্ট সব ধরনের কস্ট এখানে আসবে। আপনি ফ্যাক্টরি রিলেভেন্ট যতগুলো এক্সপেন্স থাকবে সবগুলো মূলত এটাকে আমি একটা ফ্যাক্টরি ওভারহেডও বলা থাকে অনেক সময়। এটাকে ফ্যাক্টরি কস্ট বলছি না, ওয়ার্কস ওভারহেড কস্ট বলছি না স্যার? আরেকটা নাম থাকে কি, ফ্যাক্টরি ওভারহেড। এটা অনেকভাবে থাকতে পারে স্যার, যেই থাকুক না কেন। ইন শর্ট, আপনার ফ্যাক্টরি রিলেভেন্ট অল এক্সপেন্সেস শুড বি ইনক্লুডেড হিয়ার, এটা শুধু মাথায় রাখেন আপনি। আমার কথা বুঝছেন স্যার? ফ্যাক্টরি রিলেভেন্ট। এখন ফাইন, ফ্যাক্টরি রিলেভেন্ট তো আপনি দেখেন এখানে প্রত্যেকটা কস্ট আপনি যদি একটু টেকনিক্যালি খেয়াল করেন, হয়তো বা এগুলো ফ্যাক্টরির সাথে কানেক্টেড, অথবা ফ্যাক্টরি একটা ওয়ার্ড লিখা আছে এখানে দেখেন যে ফ্যাক্টরি রেন্ট এন্ড এক্সপেন্স। আপনার হোয়াইট মার্ক গুলো খেয়াল করেন, টেকনিক গুলো খেয়াল করেন, আপনি কেমন মাথায় রাখবেন। এটাকে তো আমি আপাতত এক পাশে রাখি। ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি ওয়ার্কার স্যালারি, ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার স্যালারি, ফ্যাক্টরি রিপেয়ার্স, ফ্যাক্টরি স্টেশনারি, ফ্যাক্টরি সুপারভিশন, ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েলফেয়ার এক্সপেন্স। ইন শর্ট, আমি যদি আপনাকে বলি এখানে প্রত্যেকটা মধ্যে কি পয়েন্ট হিসেবে খেয়াল দেখেন তো স্যার, ফ্যাক্টরি কথাটি আছে একটা টেকনিক। আরেকটা একটু আলাদা মনে রাখতে হবে, এভাবে ডিরেক্ট এক্সপেন্স হলো প্রাইম কস্টের মধ্যে চলে যায় যখন ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস অথবা ইনডিরেক্ট লেবার অথবা ইনডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট এই কথাটি যদি ওয়ার্ডটি থাকে, এটাও মাথায় রাখবেন, ফ্যাক্টরি লেবার ইনডিরেক্ট। তাহলে কয়টা টেকনিক হলো, ফ্যাক্টরি কস্টের মধ্যে আমি শুধু তিনটা টেকনিক মাথায় রাখবো। কয়টা? তিনটা। এক নাম্বার এটা, দ্বিতীয় নাম্বার কি, ফ্যাক্টরি রিলেভেন্ট বা ফ্যাক্টরি ওয়ার্ডটা থাকবে, আর তৃতীয় যদি খেয়াল করেন, তৃতীয় নাম্বার হচ্ছে এখানে দেখুন স্যার, এটা একটু হালকা মনে রাখতে হবে বা বুঝলেও চলবে। যেমন ফুয়েল এন্ড পাওয়ার, এই জ্বালানি শক্তি, এগুলো আমরা কোথায় ইউজ করি? ফ্যাক্টরিতে ইউজ করি। গ্যাস ওয়াটার কোথায়? ফ্যাক্টরিতে ইউজ করেন। মোটিভ পাওয়ার, আইডল টাইম ওয়েজেস অথবা কোয়ালিটি কন্ট্রোল এক্সপেন্স, এগুলো সবগুলো কি রিলেভেন্ট? এক কথায় ফ্যাক্টরি রিলেভেন্ট। তবে পার্থক্যটা কোন জায়গায়? এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ফ্যাক্টরি কথাটি লিখে আছে, এখানে নেই, বাট ওখানে হয়। এবার আরেকটা ভুল করার জায়গায় খেয়াল করেন, আমরা সবাই ডেপ্রিসিয়েশনকে দেখা মাত্র যেটা করি, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমরা আগে ইনক্লুড করে নিতাম বা অপারেটিং এক্সপেন্সের মধ্যে, কিন্তু দেখেন আপনি সেটা পারবেন না। তৃতীয় নম্বর যেটা আছে এটা দেখেন, এই ডেপ্রিসিয়েশন যদি কখনো মেশিনারি হয় অথবা ফ্যাক্টরি বিল্ডিং, দেখেন মেশিনারি এবং ফ্যাক্টরি বিল্ডিং, দেখছেন মেশিনারি তো কোথায় থাকে? ফ্যাক্টরিতে থাকে। ফ্যাক্টরি রিলেভেন্ট যদি কখনো যদি ডেপ্রিসিয়েশন থাকে, সেগুলো এখানে আসবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, অনেক সময় ম্যাথের মধ্যে আপনি দেখবেন ওটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জিনিসের ক্ষেত্রে যদি ডেপ্রিসিয়েশন থাকে, ওখানে বলা থাকবে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কথাটি বলাই থাকবে। যদি ফ্যাক্টরি বলাই থাকে, ফ্যাক্টরি মেশিন হোক, ফ্যাক্টরি বিল্ডিং হোক, ফ্যাক্টরি লেভেল যতগুলা থাকে, এগুলো যদি এখানে যদি বলা থাকে, মনে করবেন এই ডেপ্রিসিয়েশন গুলো কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেডের মতো আসবে। এখন তাহলে আমরা খেয়াল করেন, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি রিলেভেন্ট অল এক্সপেন্স, এই তিনটা ইনডিরেক্ট কথাটি থাকবে অথবা ফ্যাক্টরি কথাটি থাকবে, ফ্যাক্টরি রিলেভেন্ট এক্সপেন্স থাকবে, অথবা ডেপ্রিসিয়েশন অন কিসের? ফ্যাক্টরি রিলেভেন্ট থাকলে যেই কস্টটি পাবেন সেটাকে বলা হচ্ছে আপনার কি? ওয়ার্ক কস্ট, ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। এতটুকু পর্যন্ত হয়ে যদি যায়, যে অ্যামাউন্টটা পাবেন এটার সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা দেওয়া থাকবে। এখানে কোয়েশ্চেনে কিরকম দেওয়া থাকবে জানেন? অনেক সময় আপনাকে এরকম দেওয়া থাকবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ফাইন, এখন এটা যে এরকম দেওয়া আছে, আপনি কেমনে বুঝবেন? বুঝার উপায় হচ্ছে এইভাবে, 1/1/2020 কোন একটা ইয়ার। এই যে 1/1 মানে আমরা একটু আগে কি শিখেছিলাম স্যার? ওপেনিং। এটা বরাবর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, যে কথা ওয়ার্ক ইন প্রোগ্রেস দিয়ে যদি কখনো 31/12 দেয়, এটা আপনি কি মনে রাখবেন স্যার? সেম, মানে এটার সাথে বরাবর কানেক্টেড, আপনি ইনশাল্লাহ মনে রাখতে পারবেন। এখন এরপর সেল অফ স্টক, এটাকে মাইনাস করবেন, মাইনাস করার পর যে অ্যামাউন্টটা পাবেন এটা হবে কি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। স্টেপগুলো একটু মাথায় রাখতে হবে, 1 2 3 4, আমি এভাবে মনে রাখা যায়। এবার ওয়ার্ক ইন প্রোগ্রেস যদি হয়ে যায়, এবার এখানে খেয়াল করেন, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস এটা প্লাস করবেন। এটা অনেক সময় ফিনিশড গুডস দিয়ে ওই যে 1/1 দিবে, মানে এটাই ওপেনিং। আপনি তো জানেন 1/1 মানে কি স্যার? ওপেনিং না? 1/1 দিবে। সেম ভাবে যদি কখনো ফিনিশড গুডস দিয়ে 31/12 দেয় স্যার, এটাকে আপনি মাইনাস করার পর এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটাকে আপনি এখানে যোগ বিয়োগ করে এখানে বসাতে পারেন, অথবা সরাসরি এখানেও যোগ করে করে বসাতে পারেন, আপনার ইচ্ছে। তবে এখানটা মাথায় রাখতে হবে, ধরেন ওপেনিং স্টক আছে কত? 10,000 টাকা। ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, ক্লোজিং যেটা আছে 8,000 টাকা। তাহলে খেয়াল করুন, প্লাসটা বড়,
এখানে প্লাস হবে। এখন যদি উল্টা হয়ে যায়, লাইক এখানে 15,000, এখানে 30,000, বা এখানে 20, তাহলে এখানে মাইনাস হবে। যদি মাইনাস ফিগার হলে এখানে মাইনাস দিতে হবে, আর যদি বড় হয় প্লাস ফিগার বসে যাবে। এটা পার্থক্য। তবে স্যার আপনি চাইলে এখানে না লিখে এখানে সে প্লাস করে এখানে মাইনাস করে নাও হতে পারে, এটা আপনার কমফোর্টেবল, আপনি যেভাবে। এরপর আপনি কি পাবেন এগুলো করার পর? কস্ট অফ গুডস সোল্ড। এবার এখানে আসে কস্ট অফ গুডস সোল্ড এর পরে আপনি যেটা করবেন, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, মানে অফিস সংক্রান্ত যতগুলো এক্সপেন্স থাকবে সবগুলো লিখবেন। দেখেন রেন্ট এন্ড ট্যাক্সেস, কিন্তু কি আছে দেখেন তো, অফিস কথাটি খেয়াল করেন আপনি। এখানে অফিস অফিস আছে, অফিস রেন্ট এন্ড ট্যাক্সেস, অফিস রিলেভেন্ট যতগুলো থাকবে, অফিস স্টাফ স্যালারি, আগে ছিল ফ্যাক্টরি, হলো ফ্যাক্টরি রিলেভেন্টের মধ্যে। এই তো স্যার আসেন, ডেপ্রিসিয়েশন অফ অফিস ফিক্সচার্স, ফার্নিচার এন্ড বিল্ডিং, এটা কিসের? অফিসের কথাটি আছে। অফিসের ডেপ্রিসিয়েশন হলো অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আসবে। যদি কখনো বিল্ডিং ফ্যাক্টরি রিলেভেন্ট হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেডে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার? আর দেখেন এখানে অফিস আছে, আর ডিরেক্টরস ফিস, অডিটরস ফি, লসেস, এগুলো স্বাভাবিক অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। প্রিন্টিং এন্ড স্টেশনারি, পোস্টেজ এন্ড টেলিগ্রাম, ডাক উতার, এগুলো সবগুলো কোথায়? অ্যাডমিনিস্ট্রেটিভ। এছাড়াও বিক্রয় এবং বন্টন সংক্রান্ত যতগুলো খরচ থাকে, লাইক প্রমোশনাল, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে সেলস অফিসার স্যালারি, ফি, কমিশন, মানে সেলস অফিসার ফি, সেলস অফিসার কমিশন, সেলস অফিসার স্যালারি, ট্রাভেলিং এক্সপেন্স, এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রমোশন পারপাসে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ডিসপ্লে এক্সপেন্স, এই যে ডিসপ্লে এক্সপেন্স, অনেক সময় দেখেন আপনি বিভিন্ন কোম্পানির, যেমন আপনি যদি কখনো একটা মুদির দোকানে যান, এখানে দেখেন আপনি বিভিন্ন আইসক্রিম কোম্পানি যারা থাকে ওরা একটা ফ্রিজ নিজেরা গিফট করে, ওদের ব্যানার আপনি ওই আইসক্রিম গুলো রাখেন। অথবা আপনি কোকা কোলা কি দেখেন, একটা বিজ্ঞাপনের জন্য বিশাল একটা লম্বা করে ফ্রিজ দেখেন, এগুলো সব প্রমোশন। আপনার একটা কন্ডিশন আছে, কন্ডিশন কিরকম? আপনি শুধু ওদের প্রোডাক্টে সেল করতে পারবেন, আপনি দীর্ঘদিন সেল করে নির্দিষ্ট একটা পরিমাণ পার মান্থে পারচেজ করতে হয়, আর একটা সময় কি এটা আপনারই হয়ে যাবে। আপনারও সুবিধা, কোম্পানিরও সুবিধা, কোম্পানি দীর্ঘদিন সেল করতে পারলো, এটাই আর কি। এরকম ডিসপ্লে। তারপর কি আছে? প্যাকিং এক্সপেন্স, প্যাকিং এক্সপেন্সের সাথে কি আছে স্যার? এরপর ক্যারিজ আউটওয়ার্ড, যেটাকে আমরা বলি বিক্রয় পরিবহন, ডেলিভারি চার্জ, কস্ট অফ স্যাম্পল, ব্যাড ডেপ্ট। এই যে স্যার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্টটা কোথায় আসছে দেখছেন? আমি এখানে বসানি, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে এখানে এসে বসালাম, এটা একটু মাথায় রাখেন। এটা করার পর যেটা আসবে এটা হবে টোটাল কস্ট অথবা কস্ট অফ সেল, এর সাথে প্রফিট অ্যাড করবেন, তারপর সেলিং প্রাইস। প্রফিট অ্যাড করার একটা কাহিনী আছে স্যার। প্রফিটটা অনেক সময় দেখবেন টোটাল কস্টের উপরে, এই যে আমরা একটা গত ক্লাসে ম্যাথ করেছিলাম যেখানে কস্ট ছিল কিন্তু সেলস ছিল না, এই ম্যাথের মধ্যে যদি আপনাকে সর্বোচ্চ কঠিন করতে পারে এটা করতে পারে। এটা একটা, এই চ্যাপ্টার যখন আমি ম্যাথ শেষ করাবো সবার লাস্ট একটা ম্যাথ করবো আমি, সবচেয়ে কমপ্লেক্স ম্যাথ। এই প্লে লিস্টের আপনি দেখবেন ওয়ার্কশিটের একটা কমপ্লেক্স আমি ম্যাথ করাবো, ওখানে আপনি 3 ধরনের ডিস্টারবেন্স একসাথে শেষ করাবো আমি ইনশাল্লাহ। এগুলো আপনি বুঝতে পারেন স্যার, আপনি যেই কোনো ম্যাথ ইনশাল্লাহ এমনি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সালাম।